আহ চিতা থেকে ধোঁয়া কুণ্ডলী পাকে উঠছে উপরে, ধোঁয়ায় ধোঁয়ায় থেকে যাচ্ছে আধেক আকাশ। বাকি আধেক আকাশে তখন তারারা মিটিয়ে মিটি জ্বলে। কালো ধোঁয়া ফিকে হয় ধীরে ধীরে। গাল ভরা আশ্বাস, বিশ্বাস জাগায় মনে। বেটিরা পড়বে, বেটিরা বাঁচবে, তবুও শ্মশান খালি থাকে না। কামদুনি হোক কিংবা হাতরাস, নরকের থেকে উঠে আসে বারবার নরাধম অমানুষের উল্লাস। ছোটখাটো ঘটনাগুলো চাপা দেওয়া হয়, কখনো বা বেঁধে দেয় পীড়িতদের দল। শয়তানি এমন তো দামাল ছেলের কাজ, দামালরা সম্পদ, তাই তাদের পরিকর। সকালের কাগজে হাতে বেলায় বলাৎকারের খবর। ভিন দেশে তারা খুঁজলে খুব ব্যথা বুকে। পাড়ায় আগুন লাগলে যেন ঘুমায় সুখে। আসলে আমরা এরকমই। আমরা প্রতিবাদ সভাতে গর্জে উঠি, আমরা মোমবাতি মিছিলে হাঁটি, আমরা কেঁদে বুক ভেজাই, আমরা আবার ভুলেও যাই। আবার শ্মশানে লাশ আসে, ভারী হয় বাতাস, জ্বলে উঠে চিতা। চিতা কবে নিভে কে জানে। পা ধুতে ধুতে পাঁচাটা কুত্তা সেপাই হত্যে দেয় কিনা। দু চার দিন বারবার ক্যামেরা ঝলকায়, কয়েকদিন খুব হইচই। মোমবাতি মিছিল, নীরবতা পালন, ঘন্টাখানেক কথার আড্ডা, তারপর সব হয়ে যায় চুপ। আবেগে উচ্ছ্বাসে ভাব করি প্রকাশ। তুমি প্রিয়া, তুমি ভগিনী, তুমি জননী, তুমি আমাদের আধেক আকাশ। তারপর নমস্কার। আমি ঠিক কবি কিনা জানি না, নিজেকে কবি বলার বিশ্বাসটুকু এখনো হয়নি। আমি খেলা করি, আমি ঠিক কবি কিনা জানি না, নিজেকে কবি বলার দুঃসাহসটুকু এখনো হয়নি তার। আমি খেলা করি, ঘর বাঁধি, ঘর ফুটো হলো অক্ষর। আমি শব্দ করি, একটা একটা করি, অক্ষর সাজায় আনমনে, তাকেই এক কবিতা পড়ে। মুখে বলছি, খাতায় লিখছি সে সপ্তাহে। আমার একাকিত্বের দোষর, সৃজন পালক, হৃদয়ে সুখ। আমার মন খারাপ, আমার নিগুম রাত্রি, আমার অলস সময়, আমি যা কিছু আমার কবিতা হলো সব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।
যেন জাগি গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে যেন মাতার স্তন্য সুধা হেন নবীন জীবন দেয় গোকুলে গানের সুরে তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে যতটুকু পাচ্ছি। কবি, তোমার পরের জন্মে এই মাটিতেই জন্ম নিও, আকাশ ছোঁয়া ধানের খেতে সমস্ত রং ছড়িয়ে দিও। আমি যখন পঞ্চদশী, তুমি তখন 16ই বোধহয়। আমার যখন উড়ন্ত চুল, তুমি তখন কবিতাময়। ছাদের উপর মাদুর পাতা, আমার গলায় কান্ত কবি। দূরে কোথাও ট্রেন যাচ্ছে, প্রহর জোড়া শান্ত ছবি। আমি তখন বর্ষা ব্যাকুল, মেঘলা বাতাস, রায় কিশোরী। তোমার যখন উড়ন্ত চুল, আমার কাছে শালমা জুড়ে। চিলে কোঠায় কেউ থাকে না, চিলে কোঠায় কেউ থাকে না। পায়রাগুলোর ক্লান্ত গোলাপ, দুটো ঠোঁটের প্রথম ছোঁয়া। আমি তখন ব্যগ্র গোলাপ, ভয়ে লজ্জায় বুক দূর দূর। সেই শুরু সেই অশান্তিময়। তুমি ব্যস্ত কলেজ ক্রিকেট, আমি তখন স্তব্ধ সময়। সন্ন্যাসীদের কি জ্বালা, পঞ্চস্বরের বর্ণ ছটায় অন্তবিহীন হলুদ কুসুম। যা ইচ্ছে তাই গুজব রটায়, রটাক গুজব, রটাক গুজব। নিন্দে করুন। দাঁড়িয়ে থাকি বিরল ভরে স্টেশন রোডের লাজুক হাওয়ায়। কখন তোমার রুমাল ওড়ে, হওয়ার কথা ব্যাকুল বাতাস, হওয়ার কথা রোজের ধুলি। মাধুকরীর জন্য চাওয়া সাজ বিহানের শূন্য ঝুলি। পরের জন্মে প্রথম দেখায় লুটে নিও, ভাসিও দুকুল। তোমায় দেখবো পাগল বাউল, ভাঙা পথের ছিন্ন বকুল। আবার যদি ইচ্ছে করো, আবার যদি ইচ্ছে করো, রাঙিয়ে দিও আঁচল আমার। সময় হবে মেঘখান আবার, সময় হবে বৃষ্টি নামার। সময় রেখো হারিয়ে যাবার, সময় রেখো দূরের বাসে। সময় রেখো গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, একটা সিটে তোমার পাশে। এ জন্মে যা বলা গেল না, ও জন্মে তা ঠিক শুনবই। কোণে দেখা আলোয় ছাতে কান পেতে রই, না না প্রাণ পেতে রই। এ জন্মে তো ফুটলো শিমুল, লাগলো আগুন বনে বনে। ফুলের পোশাক করিও আমায় পরের জন্মে, থাকবে মনে? অবশ্যই। সাহিত্য প্রিয়, সচেতন এবং মননশীল যে সমস্ত সাহিত্যিকগণ এসেছেন মঞ্চে এবং সামনে, তাদের সবাইকেই যথাযোগ্য সম্মান জানিয়ে মূল আয়োজক শিক্ষার্থীকেও প্রণাম জানিয়ে আমি একটু তত্ত্বধর্মী কথাই বলি। সায়েন্স মিউজিয়ামে কবিদের সভা বেশ বিস্ময় লাগে, কারণ বিজ্ঞান তো আর কবিতা নয়। বিজ্ঞান কবিতা কি না সে নিয়ে আবার বিতর্ক থাকতে পারে, কিন্তু কবিতা মূলত আবেগ নির্ভর। তবে কবিদের এই সভাগুলো ভাব বিনিময়ে
এক একটা প্ল্যাটফর্ম। যেমন প্রাচীনকালে রাজরাজাদের সভা ছিল, কবিরা সভার আলোচনা শেষে বিকালের দিকে আমরা ইতিবাস থেকে যা পেয়েছি যে তিনি সকালে বলেছিলেন যে আমি রাজসভার কবি হতে চাই, আবেদন। তাকে নাকি বিকালে ডাকা হয়েছিল, তারপর সবার কাজ শেষ করে যে কবি হে কি কবিতা আছে তোমার শোনাও, এবং সেই কবিতাটি সেই সময়ের সভাসদ গৌর তারা মোহিত হয়ে কীর্তিবাসকে সুযোগ দিয়েছিলেন, আর কীর্তিবাস আমাদের জন্য রামায়ণ দিলেন। আমি বলতে চাইছি যে প্ল্যাটফর্মটা কবিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা এইসব করে পত্র লিখেছেন, তারপর ধরুন পত্র পত্রিকাগুলো এলো ছোট পত্রিকা, বড় পত্রিকা, এখন ফেসবুক, দোষের নয়, কারণ এখানে আমিত্ব প্রকাশের একটা সুযোগ পাওয়া যায়, আর কবিতার সঙ্গে আমিত্বের একটা যোগ আছে। যোগ আছে বলেই সচেতন কবিরা, আমাদের শ্রদ্ধেয় কবি আরণ্যক বসুর কবিতার মধ্যেই আমরা সেটা পেলাম যে কবিতা হয়ে উঠছে কিভাবে প্রতিবাদে বাণী, প্রতিবাদের ভাষা, এবং যা সমাজকে বদলে দিতে পারে। আর বদলে দিতে পারে বলেই প্লেটো বলেছিলেন এইসব কবিকুলকে, এদেরকে আদর্শ রাষ্ট্র থেকে বের করে দাও। এরা কি করে আমরা জানি, কারণ ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব আমাদের সেই কথাই বলেছে যে এরা বদলে দিতে পারে ইতিহাস। তো প্লেটো বললেন আদর্শ রাষ্ট্র গঠনে এইসব কবি সাহিত্যিকদের পাল্টে দাও। শিষ্য অ্যারিস্টটল মানতে পারলেন না। কবিরা কি শুধু অনুকরণ করেন? না, করেন না, তাকে আত্মস্থ করেন, প্রকাশ করেন, যেমনটা আপনারা করেন। দেখুন, সেই প্রকাশ করাতে এক একটা শৈলী, রীতি, যাকে আমরা নিজস্ব স্টাইল বলি, স্টাইল এটা থাকে, যার জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার সঙ্গে আরণ্যক বসুর কবিতা বা কবিতার মতন করে ললিত করার যা বলেন তা কখনো এক হয় না। এটা একটা নিজস্ব রীতি, স্টাইল, এটাও আছে। এটা আমাদেরকে কবিদেরকে সব আলাদা আলাদা করে দেয়। কিবা দৃশ্য কি অদৃশ্য সকলই প্রকট, অলিখিত কিছু নাই কবির নিকট। এটা বলেছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কবি, যাকে আমরা বলি ঈশ্বরচন্দ্র গুপ্ত বলেছিলেন। কিন্তু মনে রাখবেন, দৃশ্যপট একজন চিত্রশিল্পীও আছেন, কিন্তু তার সঙ্গে কবির তফাৎ আছে। এটা নিয়েও বিতর্ক থাকতে পারে, আমি ছোট করেই বলছি, সময় খুব কম। মনে রাখবেন, পেটের ক্ষুধার বাইরে আমাদের মনের ক্ষুধা আছে। সেই মনের ক্ষুধাটা মেটাচ্ছেন আমাদের এইসব কবিরা, এবং কবিদের মস্তিষ্কে সময়কালীন প্রেক্ষাপট অনুযায়ী, এখন যেমন করোনা নিয়ে প্রচুর কবিতা লেখা হচ্ছে, এবং এই শব্দ ব্রহ্মগুলো একের পর এক জন্ম দিচ্ছে। কিন্তু মনে রাখবেন, গাছ প্রতিস্থাপন করা হলেও গাছে যদি জল না দেওয়া হয়, পরিচর্যা না করা হয়, গাছ মরে যাবে। মনে রাখবেন, কবিদের জন্য, যারা আজকে কবিতা পড়বেন, তাদের জন্য আপনারাই কিন্তু জল দেবেন, আপনারাই গাছকে পরিচর্যা করবেন, তবেই আমাদের কবি সম্মেলন সার্থক হবে। ধন্যবাদ। 2 দিন 1 রাত। হ্যালো 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 ফ্রেন্ডস, হ্যালো।
কে আছে মাইক্রোফোনে? শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছেন তো? এদিকে আমার সারের মতো গলায় আমি শুনতে পাবো। দরজাটা বন্ধ রাখুন। একটা ছোট্ট কথা এই নাটকের মুখবন্ধ হিসেবে, যেহেতু আমার 3 টাকার কলম আর 10 টাকার প্যাডিং লেখা হয়েছে, যে মানুষের যে এত দুঃখ, বঞ্চনা, প্রতারণা মানুষের প্রতি, সেইটা পেরিয়েও কিন্তু মানুষ বেঁচে থাকে ওই টলস্টয়, মোপাসা, চেখভ, রবীন্দ্রনাথের গীতি, কবিতা ধর্মী গল্পের মতো ভালোবাসায় এক বৃদ্ধে 2টি ফুল হয়ে বেঁচে থাকে, ভিন্ন ধর্মের হয়েও বেঁচে থাকে, একে অপরকে আঁকড়ে। নাটক 2 দিন 1 রাত। তিনটি চরিত্র, মা অপর্ণা, ছেলে মাঙ্গলিক এবং অতিথি সালমা চৌধুরী। বাবা, এত ভোরেও দমদম এয়ারপোর্ট থেকে বাড়ি ঘুরে আসতে এত ফোন লেগে গেল? গাড়ি পাঠাতে বারণ করলি কেন? আয় আয়, আগে ভিতরে আয়। দিদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে চমকে দিতেই আমার এই মহা দুষ্টু দাবাল সহকর্মীকে একেবারে দিয়ে চলে এলাম। মা, ওর নাম? নমস্কার আন্টি, আমি সালমা চৌধুরী। মানে আপনি এই দুর্যোগের দিনে হঠাৎ এভাবে চলে এলেন? চারদিকে করোনা ভাইরাসের আতঙ্ক, তার মধ্যে মা, ও একটা বিষয়ে ভীষণ আগ্রহ দেখিয়েছিল, তাই আমি ওকে নিয়ে আসতে বাধ্য না। আমাকে জানানো উচিত ছিল না? অবশ্যই। আমার ঘরে চট্টোপাধ্যায় বংশের কুলদেবতা গোপাল আছেন না? আগে জানালে তার একটা ব্যবস্থা করা যেত। কামান মা, তিনি তো তোমার একতলায় শোবার ঘরের পাশে ঠাকুর ঘরের বাসিন্দা। আর সালমা দোতলার গেস্ট রুমটায় থাকবে, কোনো সমস্যা? আগে শরবত আর মিষ্টি কি ঠান্ডা হয়, পরে কথা বলবো। আন্টি, আমাকে নিয়ে আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না। আমার আপু আর দুলা ভাই পার্ক সার্ভিসে থাকে। আসবার পথে সেখানে আমার সমস্ত লাগেজ রেখে এসেছি। এই এক্ষুনি একটা ক্যাব ধরে সেখানে চলে যাচ্ছি। না না না, প্লিজ প্লিজ, তুই যাবি না। মা প্লিজ শোনো, ও আমার সঙ্গে সুন্দরবন দেখতে যাবে বলে এসেছে। আজ এখানে খানিকক্ষণ রেস্ট করে ঝড়খালি ঘুরে তারপর কাল সকালে পার্ক সার্কাসে ফিরে যাবে। ইনফ্যাক্ট আমরা দুজনেই চাকরি ছেড়ে চলে এসেছি। আমি কলকাতায় একটা নতুন প্রজেক্টে জয়েন করব, আর ও চলে যাবে দুবাইয়ে ওর দাদার কাছে। ওখানে আমার অসুস্থ মা বাবা অস্থির হয়ে পড়েছেন আমার একটা গতি করার জন্য। আর হয়তো এদেশে ফেরাই হবে না। ঠিক। তাহলে সেই আশ্চর্য ম্যানগ্রোভ অরণ্য দেখাই হবে না। আসলে কয়েক বছর আগে আমাদের এই বারুইপুর ফ্লাইওভার চালু হওয়ার সময় ওকে বলেছিলাম, আমাদের বাড়ি থেকে গাড়ি নিয়ে এখন এক দৌড়ে ক্যানিং, মাতবা ব্রিজ, সোনাখালি ব্রিজ পেরিয়ে ঝড়খালি পর্যন্ত চলে যাওয়া যাচ্ছে। বড়দের ঘাটা থেকে পর ব্যাস সেই থেকেই ফিরা হয়ে বসে আছে, সুন্দরবন দেখবো, সুন্দরবন দেখবো, সুন্দরবন। জানো মা, আমাদের ডিপার্টমেন্টে না আর একটা পাগলা নাইরবির ছেলে অ্যান্টনিও আসতে চেয়েছিল। এমন ভীতু না, করোনার আতঙ্কটা ছড়াতেই ওটা পাড়ি দিল দেশে। যত সব ঠিকই তো করেছে। এই সময় সবার নিজের ঘরে ফিরে যাওয়া উচিত। বয়স্ক মা বাবার দায়িত্ব নিতে হবে তো। তাই তো চলে এলাম গো বিশ্ব জননী। এই মাঙ্গলি, একটা গাড়ি ধরে দিবি বন্ধু? দেখ, আমি না ওই পার্ক সার্কাসে ফিরে যাই। না 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 না, সে কি, এসেই যখন পড়েছো চলে যাবে কেন? আমাদের সমাজে অতিথি যে নারায়ণ। এক্স্যাক্টলি, সেই ভরসাতেই তো এলাম আন্টি। আমার আব্বু আম্মু বলেন জল আর পানিতে যেমন কোনো ভেদ নেই, তেমনি অতিথি
সমাজে এই ধনী দরিদ্র সবার ঘরে সবসময় ইয়েস নারায়ণ। নারায়ণ নারায়ণ, তুমি হঠাৎ ভেসে আসা ধর তুমি। এই টেগোরের গান, তাই না? তুমি তুমি জানলে কিভাবে? আমার আব্বু উর্দু ভাষী হলেও যত্ন করে বাংলা শিখেছেন শুধু রবীন্দ্রনাথ পড়বেন বলে। শুধু সুন্দরবন নয় আন্টি, আমি আপনাকেই দেখতে এসেছিলাম। ও মা, কেন? আমি আবার কবে কিরকমটা হলাম? আপনার ছেলে আমাদের অফিসের সকলের জিগরি দোস্ত মিস্টার মাঙ্গলিক চট্টোপাধ্যায় বলেছে আমার মা গুরুদেবের শান্তি নিকেতনের মেয়ে। ইয়েস, একেবারে পাঠ ভবন থেকে মাস্টার্স পর্যন্ত। কি দারুণ ব্যাপার, তাই না? আমার বিষয় ছিল মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রি। আসলে দুটো বিশ্বযুদ্ধে পৃথিবীর ওলট পালট হওয়ার কেন্দ্রবিন্দুটাই আমি খুঁজতে চেয়েছিলাম। আসলে ইতিহাসটাকে ভালো করে ছাপবে বলেই মা আবার আধুনিক পৃথিবীর ইতিহাস চর্চা করেছে। কলকাতায় এসে বিয়ের পরেও ডক্টরেট করবার চেষ্টা শেষ করতে পারিনি মা। আমার অন্তরে তোমার দোস্ত মাঙ্গলিক আসবার সুখবর আসতেই, জানো সালমা, সন্তান ধারণের পরে মেয়েদের দুনিয়াটা সম্পূর্ণ বদলে যায়। সেই মেয়েটা মাতৃশিস আমাকে বলল, এবার যে একটু থামতে হবে। এই দেখো দেখো কি সব আবল তাবল বকছি। নাও নাও, আমি ব্রেকফাস্ট রেডি করছি। সেই কখন খেয়েছো? আচ্ছা সালমা, তোমার পদবিটা চৌধুরী কেন মা? ওটা তো হিন্দুদের মধ্যেই দেখা যায়। না আন্টি, ওটা জমিদারি উপাধি। হিন্দু মুসলমান দুই সম্প্রদায় পেতে পারে। আমরা সৈয়দ, পূর্বপুরুষ আরবের মুসলমান। ওপার বাংলায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে সেটেল করে প্রচুর জমি জমা সম্পত্তি করেন তারা। অনেকদিন পর্যন্ত উর্দুই ছিল আমাদের কথা বলার ভাষা। কি আশ্চর্য, এত ভালো ভালো বাংলা শিখলে কি করে? আসলে সালমান বাবাও বাংলা ভাষায় এমএ করে বীরভূমের এক কলেজে দীর্ঘদিন অধ্যাপনা শেষ করে তারপর দুবাইয়ে ছেলের কাছে ফিরে যান। সালমান মুম্বাইয়ে থেকে যায় ওর এক চাচা চাচির কাছে। জানো মা, তথ্য প্রযুক্তিতে ইঞ্জিনিয়ার হলেও ও কিন্তু বাংলা ভাষাকেই আঁকড়ে ধরে ইনফ্যাক্ট আমাদের এই কলকাতাতেই থাকতে চেয়েছিল। ব্যাড লাক আন্টি, সব ইচ্ছে পূরণ হয় না। বেশি বয়স নয়, তবু আমার আম্মু এমন অস্থির হয়ে পড়ল। আমি কিন্তু এই বাংলায় থাকতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট মাঙ্গলিক দিনের বেশিরভাগ সময় বাংলাতেই কথা বলে, অন্তত আমার সঙ্গে। আর সেই জন্যই ও আমার সব থেকে বিশ্বাসযোগ্য বন্ধু। আরে পাগলা, দোস্ত দোস্ত तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे ये दोस्ती हम नहीं तोड़ेंगे। কেন রে, কোনো বাংলা গান মনে পড়লো না? এই তো বড্ড দোষ, কথায় কথায় হিন্দি গান। কেন ওই গানটা? ঠিকানা আমার যে আজ পাওনি দুঃখ যে দিলে করবো না অভিমান। আমি অনেকক্ষণ থেকে ভাবছি কেন রে আজকে ব্রেকফাস্টটা মাঠে মারা গেল। কি ভাবছেন আন্টি? তোমাকে না একেবারে বাঙালিদের মতো দেখতে। মানে 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 মুসলমান বলে মনেই হচ্ছে না। তুই দূর দিগন্ত পারে। আরে না, যেথায় আকাশ মাটিতে কানা। রফি রফি রফির বাংলা গান দুর্দান্ত। আরে তুই কিভাবে জানলি রে? বাবা, জানতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। আসলে জানিস, বাবা মাঝে মাঝে এইসব গানগুলো আনমনে গেয়ে উঠলে আমার মায়ের লাজুক নিষ্পাপ মুখটা কি দারুণ খুশিতে হেসে উঠতো। কি বলবো তোকে? ওই দেখ তোর সামনে সোজা পথটা আমাদের ক্যাবিনে পৌঁছে দেবে। আরে তার মানে তো আমার ছোট্টবেলার স্বপ্নের সুন্দরবনে পৌঁছে যাওয়া, তাই না? সুন্দরবন। তোদের বারুইপুর ফ্লাইওভারটার উপর থেকে আমি সুন্দর
সুন্দরবন দেখতে পেয়েছি, টাচুট। পাগল কি গাছের ফলে? হ্যাঁ, তো স্বপ্নের সবুজ এখনো অনেক অনেক দূর। তবে হ্যাঁ, ক্যারিকের উপর মাতলা ব্রিজের থেকে না একটু এগোলেই একটু একটু গন্ধ পাবো সবুজ বনে, তাই না বন্ধু? তাহার চেয়ে অবুঝ কন্যা তোমার ঠিক তো অবুঝ বনের মতো, তাই না? তার মানে আমার আবার অবুঝ মন কোথায় পাগলা? আরে ছাড় ছাড়, শোন, আজ সকালবেলায় আমার মায়ের কথায় রাগ করিস তো? কেন রাগ করবো কেন? উনি তো মা, এ পিওর হার্ট অফ এ বেঙ্গলি মাদার। আরে বাহ! সরি দোস্ত, এটা আমার কথা নয়, এই মাইকেল থেকে না টুকে মারলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ, বলতো পুরোটা। The genius and wisdom of an ancient sage, the energy of an Englishman, and the heart of a Bengali mother. বেঙ্গলি মাদার। কি অন্তহীন গভীর দৃষ্টিপাত, কি আশ্চর্য পর্যবেক্ষণ। একটা কথা না খুব বলতে ইচ্ছে করছে, বলে ফেলি। সারা তোর সঙ্গে না ছুটিয়ে যদি প্রেম করতে পারতাম না, দারুণ হতো, জানিস তো? কাজ কলা হতো, হ্যাঁ, কাজ কলা হতো। এই বিয়ে করে ল্যাজে গোবরে সংসারী হয়ে কথায় কথায় দুজন দুজনকে শুলে চালাতাম, তারপর সন্তান আঁকড়ে ব্লাড সুগার বাড়িয়ে অকালে পড়িয়ে যেতাম। তুই বড্ড প্র্যাকটিক্যাল, উল্টোটাও তো হতে পারতো বন্ধু। আসলে তোরা একটুতেই নড়ে যাস ভরা যৌবনের উথাল পাথাল আনন্দ থেকে, জীবনের অস্তরাগের রোমান্টিকতায় তোরা থেতু হতে পারিস না। এই একজন নারী কিন্তু তার নিজস্ব পুরুষের বুকের গন্ধে থাকতে ভালোবাসে বন্ধু। বোতাম খোলা বুকের লোমগুলো প্রকৃতির নিয়মে ক্রমশ সাদা হয়ে গেলেও নারী কিন্তু সেখানেই তার সুখ দুঃখ হাসি কান্নার ঘর বাড়ি বানিয়ে ভবিষ্যৎ করে। বললে এই শোন না, একটু চা খাবো রে, সাইড কর না। দাদা ভাই চা হবে? হ্যাঁ, সাঁতারে সাঁতারে। এই বন্ধু, কেন তুই শাড়ি পরতে যাস? তোর বাবার গল্পটা বললি না তো? বলছি বলছি, দেখ চায়ের ভাড়ের না গন্ধটাই আলাদা, দেখ তার সাথে চা খেয়ে দেয়, তাই না? দাদা থ্যাংক ইউ, ফেরবার পথে যদি দেখা হয় আবার আবার খাবো, চলিস। শোন, খানিকক্ষণ বাদে না আবার চা খাবো, বুঝলি? এটা দেখতে দেখতে তাও কিছু রয়ে না, এক্ষুনি ক্যালিং ঢুকে পড়বো। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছিস সালমা? কি? রাস্তাঘাট আজকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে না? ভাই বাবার কথা জানতে চাইছি, তাই তো? কি বলবো বলতো? ইউনিভার্সিটির দাপুতে বামপন্থী ছাত্র নেতা, অর্থনীতিতে এমএ, কোথায় পলিটিক্যাল ইকোনমিক তাত্ত্বিক নেতা হয়ে এই পোড়া দেশটাকে নতুন দিশা দেখাবেন। তারাই মফস্বল কলেজে পড়ানোর শেষে সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত শুধু লোকাল কমিটি আর জোনাল কমিটি করে গেলেন। মানুষের নাটকের নামে নাটকের শেষে শুধু লাল পতাকা উড়িয়ে গেল। সেটাও একটা বিশাল কাজ। তোকে তোর মাকে সরি, একটু সময় দেয়নি বাবা। আমি নিজের মতো করে বেড়ে উঠলাম মেধাবী মা বাবার স্বাভাবিক জিন নিয়ে। আমার মা ক্রমশ গীত বিতানের পাতা থেকে গৃহ দেবতাকে নিয়ে পুতুল পুতুল খেলায় মজে গেল। দোতলায় লেনিন, মার্কস, এঙ্গেলস, জাগো জাগো, হাসবি না পুরোটা শোন। আর নিচে খোল খঞ্জলিতে ভজ গৌরাঙ্গ নব গৌরাঙ্গ। কি বলবো বলতো? তাতে কি হয়েছে? আমার আব্বুও তো রবীন্দ্রনাথ, আল্লাহ আর মার্ক্সবাদের চর্চা একসঙ্গে করেছে। রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অফ দ্য পিপল বলেও 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে। কি হয়েছে তাতে? মানুষের অমঙ্গল তো করেনি। 2011-তে বাংলা জুড়ে যে পরিবর্তন এলো, মানুষের সেই দায় আমরা সবাই মাথা পেতে নিলাম। শুধু নিতে পারল না আমার বাবা, ঘরে বসে গেল। দেশে ক্রমশ ধর্মীয় মৌলবাদ মাথা চাড়া দিয়ে উঠছে দেখে একদিন বুক চেপে শুয়ে পড়ল। দেয়ালে ছবি হয়ে গেল। মা আরো সংস্কারের মধ্যে ডুবে গেল, আর আমি না থাকায়
বেশ তো এখন মাকে সঙ্গ দে। হুম। কলকাতায় সেটেল করে একজন সুন্দর মনের মেয়েকে জীবন সঙ্গী হিসেবে খুঁজে নে। তোকে সংসারী হতে দেখলে আমারও তো ভালো লাগবে রে মিস্টার মাঙ্গলিক চট্টোপাধ্যায়। আর তুই शादी के बाद बेगम बन जाएगा क्या? ছেলে মেয়ে নিয়ে সুখ আর বৈভবে চর্বি ভাবি সারা গায়ে আর মগজে। শোন, চাকরি করবি না তুই? চাকরি শুনেছি আমার হবু বর দুবাইয়ের এক বিশাল তেল কোম্পানি ছোটখাটো কর্তাবি। ও ফাইন ফাইন। পুরোদস্ত সাহেব। আরে বাপ। তবে শুনলাম খুব উদার মনে। ঢাকায় থাকাকালীন কবিতা, গান, নাটক, ভাষা দিবস নিয়ে কাটিয়েছে। ইন্টারন্যাশনাল কলে আমাকে রুদ্র মোহাম্মদ সাহিদুল্লাহের গান শুনিয়েছে, নির্মলেন্দুপুরের কবিতাও শুনিয়েছে। ভালোই লেগেছে আমার, সুন্দর মানুষ। তবে তো প্রেম জমে কি রে, তাই না? আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। কামান ডার্লিং, এই তো মাতলা ব্রিজ, ডান দিকে দিগাতে সেই সুন্দর। না 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 না, এখনই দেখা যাবে না, শুধু জাস্ট ফিল 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 অনুভব করতে হবে। দারুণ লাগছে, তাই না সালমান? বছর পাঁচেক বাদে তুই যখন তোর দারুণ মিষ্টি বউ আর ফুটফুটে বাচ্চাকে নিয়ে দুবাই বেড়াতে আসবি, তখন শহরের বৃত্ত বৈভব ছাড়িয়ে আমরা মরুভূমি আর মরুদ্যান দেখতে যাব। কেমন? গাল্ফ সাগরের বিচে সন্ধেবেলায় বসে আমি জীবনানন্দ বলবো, আর তুই শোনাবি কোনোদিন লয় ক্ষয় না হওয়া সে আশ্চর্য গান। নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তুমি দেখেছো কি আর শুনেছো কি মানুষের কান্না, শিশিরে শিশিরে পৃথিবী আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো। যা সারা, এবার তুইও তো সিরিয়াস হয়ে গেলি রে। লেটস এনজয় ম্যানগ্রোভ জঙ্গল বিউটি, এক অদ্বিতীয় আমাদের সম্পদ সুন্দরবন। সুন্দরবন ছোটবেলায় রেডিও এফএম এর ওই গানটা তুই শুনেছিস বন্ধু? লা 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 লা। সোনাখালি বীজটাও পেরিয়ে এলাম রে পাগলি, আর কিছুটা গেলেই ঝড়খালি নদীর ওপারেই তোর স্বপ্নের সুন্দরবন। সুন্দরবন কোথায়? কোথায় পৃথিবী? ভাইরাসের আতঙ্ক, সবুজ চারিদিকে, শুধু সবুজের সমারোহ বন্ধু। আমাদের বেঁচে পড়তে থাকতেই হবে। কত পাখি লাগছে, এখানে বাপের সেতু শব্দ আছে। আর সাবধানে ওয়াচতে হবে। ওর শাড়ির সামনে আর দুটো হচ্ছে, আমি ধরছি ওর। এবার চোখ বুঝে দাঁড়াতে আমি বললে তবে দুটো চোখ একটু একটু করে খুলবে। 4, 3, 2, 1। এবার টাকা তোর সাথে দিত নদীর ওপারেই তোর সুন্দরবন। সুন্দরবন। আরে একই আরে আমার দুহাত এমন ভাবে জড়াস্কারে পাল্লা, লোকে আমাদের স্বামী স্ত্রী ভাববে যে। দূর তো ভাবা ভাবিতে আমার চোখে এখন শৈশবের স্বপ্ন সার্থক হবার নিশ্চয়। তাই সেই স্বপ্নের কারিগরকে শুনে দেখছি আমি সালমা চৌধুরীর স্বপ্নে না বাস্তবে। না বলতো, তুই যে কি বলিস আমাকে। অফিসের আড্ডায় কফির কাপে আলগা জানতে চেয়েছিলাম সুন্দরবনের কথা। তুই সেদিন এই অরণ্য সম্পদ নিয়ে যা যা বলেছিলি, আমি সেই মেঘা বিচ্ছুরণকে বুকের গভীরে গুনে নিয়েছিলাম। স্বাভাবিক আসতে চেয়েছিলাম। তুই এত বিপদে মেয়ে, বন্ধুত্বের সংজ্ঞা কি এটাই নয়? যা, তুই না আমার মতোই আবেগ, একদম বাজে আবেগ। আরে ব্যাপারটা স্বাভাবিক। প্লিজ সালমা, তুই সামনের অরণ্যের দিকে আপনি
ভাবি তাকিয়ে হঠাৎ মনে পড়ল, পুনে ছাড়ার আগের রাতে ফোনে আমার হবু বর ও দারুণ রোমান্টিক গলায় জানতে চাইলো হানিমুনে আমরা মাসাই মারা না অ্যামাজন অরণ্যে রোমাঞ্চ নেব। ও ফাইন, তুই কি বললি উত্তরে? মানুষটাকে তেমন ভাবে এখনো জানি না বলে হেসে বললাম, সময় তো পড়েই আছে। দুবাইয়ে কোনো আকাশ ছোঁয়া সান্ধ্য রেস্তোরাঁয় ক্যান্ডেল লাইট ডিনারে মুখোমুখি বসেই বলবো। তারপর জানিস, আমার হবু স্বামী জসিমউদ্দিন মুকুল সাহেবের অনেক পয়সা। স্বাভাবিক। সে তার বেগমকে লাখ লাখ ডলার খরচা করে অ্যামাজন বা মাসাই মারায় 7 তারা আরামে রাখবে হয়তো। সেটাই তো স্বাভাবিক, কিন্তু মা কসম বলছি তোকে, আমার কিন্তু দারুণ হিংসা হবে। মা ফাটাফাটি হিংসে, সত্যি বলছি, বাইরে আমার হিংসা হবে বাইরে। আর আমার এই মধ্যবিত্ত পাগলা বন্ধুটা মাত্র কয়েকশো টাকার তেল পুড়িয়ে রাস্তার ধারে ভাঁড়ের চা খাইয়ে আমার শৈশবের স্বপ্ন সার্থক করে দিল, তাই না? ও ইউ আর ইম্পসিবল, তোকে নিয়ে আর পারা যাবে না সালমা। তো ভয় নেই মাঙ্গলি, আন্টির সংস্কার আর তোর আমার বন্ধুত্বের লাইন অফ কন্ট্রোল ভাঙবো না, প্রমিস। তবু এই আকাশ বাতাস আর ম্যানগ্রোভ অরণ্যকে সাক্ষী রেখে তোর বুকে মাথা রাখতে ভীষণ ইচ্ছে করছে রে। জানতিস, তুই জানতিস আন্টি অস্বস্তিতে পড়বে, তবু এত বিপদ মাথায় করেও কি অনায়াসে সবকিছু সামনে নিই। হ্যাটস অফ মাই ফ্রেন্ড। তুই পারিস পারিস। এবার থাম, চল এবার নেমে দেখিয়ে দিই এই ঘেরা অঞ্চলটা। আস্তে আস্তে নাম, আস্তে 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 ভালো করে দেখ সালমা, অসুস্থ বা বৃদ্ধ বাঘেদের এখানে পরিচর্যা করা হয় ঘেরা জায়গাটায়। বনের পশুদের স্বাভাবিক রাখার জন্য নদীর ওপারের সুন্দরবনের মতো এবারেও আরণ্যক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ভালো লাগছে তোর বন্ধু? মুগ্ধ হয়ে দেখছি বন্ধু। কলকাতার কোলে বারুইপুর থেকে গাড়িতে আমরা মাত্র কয়েক ঘন্টায় সুন্দরবনের আঁচলে পৌঁছে গেলাম। ওই ম্যানগ্রোভ জঙ্গলে না জানি কত কত বিস্ময়, বিস্ময়, শুধু বিস্ময়, শুধু বিস্ময়। বিকেল ঘুরিয়ে আসছে, আজ যেন চারিদিকটা হঠাৎ কেমন নিশ্চল হয়ে গেল। অস্বস্তি হচ্ছে। চল লেটস স্টার্ট। ঝাড়খালি বাজারের হোটেলে কিছু খেয়ে বাড়ির পথ ধরি। মাথার উপর তাকা, তাকা, দেখ কি দেখছিস? নদী পেরিয়ে হাজার হাজার লাখ লাখ পাখি সুন্দরী গলাদের জঙ্গলে তাদের রাতের আশ্রয় ফিরে যাচ্ছে, রাতের আশ্রয় ফিরে যাচ্ছে, ফিরে যাচ্ছে। প্রিয় বন্ধু, তোকেও তো কাল পাঁচ সার্কাসে ফিরতে হবে, তাই না? আমার মাও চিন্তা করছে। চল। তোর হাত ছুঁয়ে একটা কথা বলতে ভীষণ ইচ্ছে করছে রে। আবার কোনো পাগলামি বল শুনছি। সালা তোর বর না, তোর 7 স্টার বর আমাকে এমন পেদাবে বউ চুরি করার অপরাধে। বিদেশের বিত্ত বই খাবার অন্তহীন ভোগের উপকরণের মধ্যে হয়তো পার্থিব সুখ পাবো, কিন্তু এই প্রসারিত আনন্দ কোথায় পাবো রে? এমন অরণ্য, সহজ সরল মানুষজন, পথের ধারে মাত্র 5-10 টাকায় বিস্কুট, চায়ের ভাত আর হাসি মুখ। এমন সহজ সরল বাঙালি মা নিজের সংস্কার বিশ্বাস আঁকড়ে বাঁচে, অথচ অন্য ধর্মের অতিথিকে বাড়ির অন্দর মহলে আশ্রয় দেয়। কোথায় পাবো মাঙ্গলিক, কোথায় পাবো এমন আকাশের মতো হৃদয়ের বন্ধু? তোর বউকে আমি হিংসে করবই, দেখিস। হ্যাঁ এসো হালমা, এসো তাড়াতাড়ি ভিতরে এসে ভালো করে হাত মুখ ধুয়ে, না না গিজার চালানো আছে, তুমি আর মানু বরং ভালো করে স্নান করে ড্রয়িং রুমে বসো। চা না কফি? দুপুরে খেয়েছিলে কিছু? সুন্দরবন দেখলে? খাবেন, কি হয়েছে মা?
তোমাকে এত অস্থির লাগছে কেন বলো তো? ওলট পালট হয়ে গেছে সবকিছু ওলট পালট হয়ে গেছে রে মানুষ। মানুষের তামাম সভ্যতাটাই আজ প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। মৃত্যু দূতের মতো ঘুড়ি মেরে আসছে সে পৃথিবী পাঁজরেই আছে। আন্টি থরথর করে কাঁপছে মাধবী। আমার কিচ্ছু হয়নি। আমার ঘরের গোপাল আছে, মাটির গৌরাঙ্গ আছে। তাছাড়া আমি বাড়ির ভেতরে সাবধানেই থাকি। তোমরা বাথরুমে ঢোকার আগে গুরুদেবের বাকি কথাগুলো শুনে যাও। আমি জানি মা, কবিতাটার নাম আমি, সাগরের কাব্যগ্রন্থের কবিতা, তাই না? একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে মর্তলোকে, মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মা প্লিজ শান্ত হও। এই মৃত্যুদূত ভাইরাসের বিরুদ্ধে আমাদের বিজ্ঞান শেষ পর্যন্ত লড়াই চালাবে। মা একটা কথা ছিল, বিজ্ঞান কখনো ঘুমোয় না। মা সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দেশ বিদেশে সব উড়ান বন্ধ। মেয়েটা দুবাইয়ে ওর মা বাবার কাছে কিভাবে ফিরে যাবে? কাল থেকে সারা দেশে লকডাউন, গোটা দেশকে গৃহবন্দী থাকতে হবে অনির্দিষ্ট কাল পর্যন্ত। আমাদের অতিথি তার মা বাবার কাছে কিভাবে? প্লিজ কেঁদো না। আন্টি আন্টি, হ্যাঁ আমার দুলা ভাই আর আপু গাড়ি নিয়ে কাছাকাছি এসে পড়েছে। আস্তে আস্তে বাইরে গিয়ে দাঁড়ায়, যেন স্বপ্নের মতো কেটে গেল দুটো দিন। ও বন্ধু, তুই এত চুপচাপ কেন? ওর অনেক সৌভাগ্য তোমার মতো বন্ধু পেয়েছে। সত্যি ওর সৌভাগ্য আপনি আর আঙ্কেলের মতো বিশ্বভুবন পেয়েছে। দেখো মা, কিছুদিন পরে আবার মানুষের বিজয় শঙ্খ বেজে উঠবে। দুবাইয়ে ফিরে যোগাযোগ রেখো মা। তোমরাও খুব খুব সুন্দর মানুষ। হিন্দু না, মুসলমান না, শুধু মানুষ। ধর্ম একটাই, ভালোবাসা। আমার গোপাল মন খারাপ করে আমার কানে কানে বলছে, মেয়েটাকে চিরদিনের জন্য রেখে দিলে হতো না? পৃথিবীতে থাকবার শেষ নিঃশ্বাস পর্যন্ত মা অপর্ণা আর বন্ধু মাঙ্গলী নাম দুটো আমার চোখের পাতায় লেগে থাকবে। শালমা, তোমার দুলা ভাই আর আপু এসে গেছেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। এই বুদ্ধুরাম, একদম মন খারাপ করবি না। বয়ে গেছে আমার মন খারাপ করতে। মনে মনে সেই থেকে বিড়বিড় করে চলেছি, আমারে তুমি গরিবের ত্রাণ, এরা হে মোর প্রার্থনা। সাবধানে, গাড়ির দরজা বন্ধ কর। তরিতে পারি সম্পত্তি যেন নয়, আবার ভার লাঘব করি নাই বাতিতে সান্ত্বনা। বইতে পারি এমনই যেন হয়। আশার কাছে ফিরে গিয়ে ফোন করবি, কিন্তু আবার দেখা হবে।